মাথা তুলল না, চুপটি করে অনুভব করতে থাকলো নিহানের হৃদস্পন্দন। হৃদস্পন্দনের টিপ টিপ শব্দ দিয়ে শিহরণ যাচ্ছে দৃষ্টির তনুমনে। আমার হৃদস্পন্দনের প্রতিটি শব্দে তোর নামই করছে। শুনতে পাচ্ছিস? নিহানের কথা শুনে চমকে উঠল দৃষ্টি। ও বুঝতে পারলো না নিহান ভাই কিভাবে বুঝলো ও ভাইয়ার হৃদস্পন্দনের শব্দ শুনছে। মনে মনে নিজেকেই শুধালো, কিন্তু উত্তর পেল না। যেহেতু নিজের প্রশ্নের উত্তর পেল না, সেহেতু নিহানের প্রশ্নের উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করলো না। তাছাড়া আরেকটা কারণও আছে, ও এখন অবধি নিহানের হৃদস্পন্দনের শব্দে নিজের নাম শুনতে পায়নি। মন ভালো হয়েছে নাকি আরেকটু কাঁদবে? তুমি কিভাবে বুঝলে আমার মন খারাপ? নাক টেনে পাল্টা শব্দ করলো দৃষ্টি। টেলিপ্যাথি বুঝিস? আদুরে গলায় জিজ্ঞেস করলো নিহান। মাথা নেড়ে সায় জানালো দৃষ্টি। এত বেশি বুঝতে চাস কেন? বাচ্চাদের এত বেশি বুঝতে নেই, এরপর থেকে এত বেশি বুঝতে যাবে না, মনে থাকবে? দৃষ্টিকে সায় জানাতে দেখে এবার ধমকে উঠল নিহান। এবারও দৃষ্টি মাথা নেড়ে সায় জানালো। হঠাৎ করে বাঘিনী বিড়ালে রূপান্তরিত হয়েছে, ঘটনা কি? আমাকে একবার বাড়িতে নিয়ে যাবে? আবারও প্রশ্ন করলো দৃষ্টি। তুই কি এখন রাস্তায় আছিস? আমি আমাদের বাড়িতে যেতে চেয়েছি। এটা কি তোর বাড়ি নয়? ধ্যাত্তেরি, আমি বাবার বাড়িতে যেতে চেয়েছি আহাম্মক। তুই কি আমাকে নিয়ে যাবি? নিয়ে গেলে বল, আর যদি না নিয়ে যাস তবে আমি একাই যাব। এবার রেগে গেল দৃষ্টি। নিহানের বুক থেকে মাথা তুলতে চাইলেও কিন্তু নিহান ওকে শক্ত করে ধরে রেখেছে, আর শক্তির সাথে পেরে ওঠার সাধ্য তো ওর নেই। এই দেখ, স্বামীকে তুই তো করে করছিস কেন? তুই জানিস না স্বামীকে তুই বলতে নেই? তুই ভালো করেই জানিস আমাকে শেখানোর মতো কেউ নেই। বাবা মা মেয়েদের বিয়ের আগে অনেক কিছুই শেখায়। আমাকে শেখানোর জন্য বাবা মা ছিল না, যদিও একটা বোন আছে, কিন্তু সে কথা বলার চাইতে চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। তাই আমার কাজ কোনো ফর্মালিটি আশা করিস না তুই। এখন ছাড় আমাকে। ভুল করে না হয় তোর বুকে হুমড়ি খেয়ে পড়েছিলাম, তাই বলি কি এভাবে রেসলারের মতো শক্তি দিয়ে ধরে থাকবে আমাকে? যেই সুযোগ পেয়েছে অমনি তার সদ্ব্যবহার করতে শুরু করেছে। দৃষ্টি বড়মার উপরে সব রাগ নিহানের উপরে ঝাড়ছে। ঠিক আছে, তোর যা ইচ্ছে বলিস আমাকে, কিন্তু তার আগে রেসলারের মতো ধরে রেখেছি, বাক্যটা উইথড্র করে নে। আমি তোকে মোটেও রেসলারের মতো শক্তি দিয়ে ধরে নেই, এটা ভালোবাসার শক্তি। করবো না উইথড্র। তুই কি করবি? কিছুই করবো না। শত ইচ্ছেকে বুকে পাথর কিছুই করবো না। শত ইচ্ছেকে বুকে পাথর চাপা দিয়ে রেখেছে, কারণ বাচ্চা মেয়ের সাথে কিছু করতে আমার বিবেকে বাঁধবে। বারবার বাচ্চা মেয়ে বলবি না। আমার বয়স কত জানিস? জানি তো, সবে মাত্র 15 বছরের তুই। আহাম্মক, 15 বছরের মেয়েকে বাচ্চা বলে কেউ? আমি বলি, আমার বউকে আমি বাচ্চা বলি, আর বুড়ি বলি, তাতে তোর কে? আমি আমার বউকে আদর করে যা ইচ্ছে রাখবো। নিহানের মুখে বউ ডাক শুনে দৃষ্টির হিয়ার অদ্ভুত এক কাঁপুনি উঠল। কয়েক মুহূর্ত থাকলো সেই কাঁপুনি। ঠোঁটের কোন থরথর করে কেঁপে উঠল। সেই ডাকটা এক নিমিষেই দৃষ্টির অনেক দিনের অভিমান গলিয়ে দিল। দৃষ্টি আবেগে আঁকড়ে ধরল নিহানকে। নিহানও দৃষ্টিকে সাড়া দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। চুমু দিল দৃষ্টির কপালে, চোখে ঠোঁটে কপালে। দৃষ্টি নিহানকে বাধা দিল না। মধুর চোখে ও নিহানকে বুঝিয়ে দিল ও অনুভব করছে সবটা। খেয়েছিস? হুট করে নিজেকে নিয়ন্ত্রণ করলো নিহান। ঘোর লাগা গলায় জিজ্ঞেস করলো দৃষ্টিকে। দৃষ্টি মাথা নেড়ে জানালো খায়নি। নিহানের দিকে তাকালো, তাকাতে ওর লজ্জাই করছে। ফ্রেশ হয়ে আয়, আমি বিরিয়ানি এনেছি, তাড়াতাড়ি কর, নইলে ঠান্ডা হয়ে যাবে। আমি কি ঢাকা থেকে এসেছি যে ফ্রেশ হয়ে আসবো? ফ্রেশ হবে তুমি? কেঁদে কেটে আমি তোর চোখ মুখ ফোলাইনি যে ফ্রেশ হবো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা। দৃষ্টিকে ঠেলে ওয়াশরুমে পাঠালো নিহান। দৃষ্টি ওয়াশরুমের দরজা বন্ধ করতে নিহান বাইরেই ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো দৃষ্টি বিছানায় বসে আছে। নিহান দরজা বন্ধ করে এসে ব্যাগ থেকে বিরিয়ানির প্যাকেট বের করলো। এরপর দৃষ্টির হাত ধরে এনে ডিভানে বসালো। তারপর দৃষ্টির হাজারো বারণ সত্ত্বেও ওকে মুখে তুলে খাইয়ে দিল। তুমি হুট করে বাসায় আসলে কেন? যাবার সময় বলে গিয়েছিলে 2 মাসের আগে আসবে না, কিন্তু ফিরে আসলে 1 মাস পর। বিছানায় শুয়ে নিহানকে জিজ্ঞেস করলো দৃষ্টি। আজ বিছানাতেই নিহানের জায়গা হয়েছে। ও মেঝেতে শুতে গিয়েও দৃষ্টি নিষেধ করে দিয়েছে। তোকে দেখতে ইচ্ছে করলো, তাই চলে আসলাম। নিহান দৃষ্টিকে সত্যি কথাটাই বলল না। ও দৃষ্টিকে জানাতেও চায় না। সন্ধ্যায় তাহমিদ ওকে ফোন দিয়ে বলেছিল দৃষ্টির মন খারাপ। আর কিছুই বলেনি সে। নিহান আর কিছু জিজ্ঞেসও করেনি, কারণ ও জানে দৃষ্টির মন খারাপ একটা কারণেই হতে পারে, ওর মায়ের কারণে। তাহমিদ ফোন রাখতে নিহান ওই অবস্থাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যেই দৃষ্টির জন্য বিরিয়ানি নেয়, কারণ ও বুঝতে পেরেছিল দৃষ্টি না খেয়েই আছে।
আজকে হঠাৎ আমাকে দেখতে ইচ্ছা করলো? আগে আমাকে দেখতে ইচ্ছা করেনি তোমার? আগে তো ভালোবাসি শব্দটা লিখতে লিখতে কাগজ ছিঁড়ে ফেলতে। তুই বললে এখনো কাগজ ছিঁড়তে পারি, আবার তুই চাইলে ভালোবাসি শব্দটা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলব। ভণ্ডামি বাদ দাও। তোমার মুখের ফেনা দেখার জন্য তো আমি হাপত্তেশ করছি। পড়াশোনা শিখেছো ভণ্ড হতে? মন্দ কি? আমি ভন্টা হলে তুই হবি ভন্টের বউ, দুজনে একসাথে ভন্টামি করব। বেশ হবে কিন্তু, ঠিক বলেছি না? এবারেও নিহানের মুখে বউ ডাক শুনে কেঁপে উঠল দৃষ্টি। এমন মোহনীয় স্বরে ডাক যে কোনো নারীর হৃদয়ে জোড়াতেই যথেষ্ট। হঠাৎই দৃষ্টির কেঁপে ওঠে নিহানের চোখ এড়ালো না। ওর কেঁপে ওঠার কারণ প্রথমে না বুঝলেও দৃষ্টির লজ্জারাঙা মুখ দেখে কিছুটা ঠাহর করতে পারল নিহার। ও সেটা পরীক্ষা করতে আবারও ডেকে উঠল। আচ্ছা বউ, বলতো ভালোবাসা কাকে বলে? আবারও কেঁপে উঠল দৃষ্টি। এবার নিহান নিশ্চিত হয়ে গেল। ও দৃষ্টিকে অবাক করে দিয়ে এক ঝটকায় ওকে নিজের সাথে মিশিয়ে নিল। নিহানের এমন কাণ্ডে দৃষ্টি অবাক হয়ে গেল, তবে নিহানের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা সে করল না। কত রাত যে আমি ঘুমাইনি সেটা যদি জানতিস, তবে বাসর রাতে আমার বুকে আসতে। যেদিন থেকে বুঝতে পেরেছি তোকে ভালোবাসি, সেদিন থেকে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সব ভালোবাসা তোকে দিয়েছে, নিজের জন্য কিছুই ছিল না আমার। আজকে একটু শান্তিতে ঘুমাবো, দেবী তো আমাকে ঘুমাতে? দৃষ্টি নিহানের প্রশ্নের উত্তর না দিয়ে ওকে আলতোভাবে জড়িয়ে ধরল। নিহানের প্রশ্নের উত্তর পেয়ে গেল। এত নড়ছিস কেন? একটু শান্ত হয়ে থাকা যায় না? ধমক দিল নিহান। নিহানের ধমকে দৃষ্টি একটুও ভয় পেল না, বরং খিলখিলিয়ে হেসে উঠল। সুরসুরি লাগলে কি করব? ছেড়ে দাও, তাহলে আর নড়াচড়া করবো না। জড়িয়ে ধরে রাখলে কি শ্বশুরে লাগে? আমি তোকে শুধু জড়িয়ে ধরে রেখেছি, আর কিছুই করিনি। আমি তার কি জানি, সুরসুরি লেগেছে তাই তোমাকে বললাম। নড়াচড়া না করে চুপচাপ ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। এবার নিহান জোরে ধমক দিয়ে দৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরল। দৃষ্টি নড়াচড়া করার চেষ্টা করেও সুবিধা করে উঠতে পারল না। বাধ্য হয়ে নিহানের বুকে মুখ গুজে রইল। তুমি পারবে, এই বিশ্বাস আমার আগে থেকেই ছিল। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি মেধাবী আর পরিশ্রমী। বাবা মার মুখ তুমি উজ্জ্বল করেছো সোনা। তারা দুনিয়ায় নেই তো কি হয়েছে, তাদের দোয়া তোমার সাথে আছে। তুমি আরো বড় হও, আরো অনেক দূরে এগিয়ে যাও। কুহুর কপালে চুমু দিয়ে বললেন দিদুন। রাশেদিন বাড়ির প্রত্যেকের ভীষণ খুশি। তারা সকলেই কুহুকে ঘিরে বসে আছেন। কুহুমা, বিশ্বাস কর, শিকতা বুয়েটে চান্স পায়নি এতে আমার কোনো আফসোস নেই। তুই সুযোগ পেয়েছিস এতে আমি ভীষণ খুশি। আবেগে আফরোজা নাজনীন গলা রুদ্ধ করে আসলেন। আম্মু ভুল কিছু বলেনি কুহু। আমি চান্স পাইনি তো কি হয়েছে, তুই চান্স পেয়েছিস তাতেই আমি খুশি। খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। শিকতা উচ্ছ্বাসিত গলায় বলল, তা তো নাচবি, পড়ার চোরের একটা লেভেল থাকে। তুই কোনো লেভেলের মধ্যেই পড়িস না। তুই একজন লেভেলহীন অকর্মা ঢেকি। শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজই পারিস না। নিজেকে কিভাবে জাহির করতে হয় সেটা তোকে দেখে শিখলাম। আনান হাই তুলে বলল, ওরে আমার লেভেলওয়ালা ভদ্রলোক রে, ভাবখানা দেখে মনে হচ্ছে ভদ্রলোকের সারা শরীরে লেভেলের সাটা। দেখি কিসের লেভেল? এই সোহা, নিপুণ, সায়ক, সন্ধি, সিহা, এদিকে আয়। এই সকল ভদ্রলোকের শরীর থেকে কাপড় চোপড় খুলে দেখ তো কতগুলো লেভেল সাটা আছে। শিকতা ওর চাচাতো ভাই বোনদের ডাক দিল। শিকতার ডাক শুনে ওর চাচাতো ভাই বোনেরা দৌড়ে এসে আনানকে জেগে ধরল। এই সবগুলো এক একটা কুবুদ্ধির লিডার। তোরা অন্তত এই অকর্মা ঢেকির সাথে মিশলে সবাই এক একটা অকর্মা ঢেকি হবি। কোকিলাকে দেখিয়ে কিছু শেখ। এই পরাচন্যের কথায় নাচছিস না। শেষে দেখবি শ্বশুর বাড়িতে গিয়ে হাঁড়ি ঠেলতে হবে। যা ভাগ সবাই। এই অকর্মা তোদেরকে নিজের দলে টানতে গিয়ে তোদেরকেও অকর্মা বানিয়ে ছাড়বে। আনান তেড়ে গেল মামাতো ভাই বোনের দিকে। আনাইনার বাচ্চা, তুই আমাকে অকর্মা বললি কেন? দাবিতে পড়েই কি নিজেকে আইনস্টাইন মনে করিস তুই? শিখতো, একটু থাম। সবসময় এভাবে আনানের পেছনে লেগে থাকিস কেন বলতো? নিজে তো ওকে পচিয়ে মজা নিস, এখন আবার তোর ব্যাটালিয়ানকে ওর পেছনে লাগিয়েছিস। এটা কিন্তু অন্যায়। বেচারা একা একা তোদের সকলের চাপ কিভাবে সহ্য করবে? শোন, কারো পিছনে লাগার আগে ভাবনা চিন্তা করতে হয়। শিকতাকে থামিয়ে দিয়ে কথাগুলো বলল তামিদ।
ভাইয়া, তুমি আমাকে বকা দিচ্ছ, তাও আবার এই বিটকেলের পক্ষ নিয়ে। এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। মুখ গোমরা করে বলল সিক্তা। রুমের প্রতিটি সদস্য কপাল কুঁচকে তাকিয়ে আছে সিক্তা, আনান, তাহমিদের দিকে। একটা সহজ বিষয়কে কিভাবে টেনে লম্বা করতে হয় সেটা তারা এই তিনজনকে না দেখলে জানতেই পারতো না। নাজমা আক্তার এদের নাম দিয়েছেন টম অ্যান্ড জেরি গ্যাং। রাগ করলি বুঝি? আমি কিন্তু মোটেও আনানের পক্ষ নিইনি। আমি শুধু তোকে বোঝাতে চেয়েছি এই তালপাতার সেপাই একসাথে সবার পচানি নিতে পারবে না। আচ্ছা যা, আজকে তোদের ট্রিট দেবো। বিকেলে তোদের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাব। যা খুশি অর্ডার দিবি, বিল আমার। সত্যি? সমস্বরে চিৎকার দিয়ে বলল সিক্তা ও গ্যাং। মাথা নেড়ে সায় জানালো তাহমিদ। ভাইয়া, কুহু যাবে আমাদের সাথে? সিক্তা জিজ্ঞেস করলো, আমি বলেছি তোদের সবাইকে নিয়ে যাব, সবার মধ্যে কিন্তু সেও পড়ে। আনান, তুইও কিন্তু যাবি আমাদের সাথে। তবে যাওয়ার আগে ওয়ালেট ভর্তি করে নিস। ছোট ভাই বোনদের নিয়ে বাইরে বেরোনো কিন্তু কম ঝক্কির নয়। আমিও কিন্তু তোমার ছোট ভাই, তাই বড় ভাই থাকতে আমার ওয়ালেট ভর্তি করার কোনো মানেই নেই। ঠিক বলেছি তো নানু? শুধু ঠিক নয়, একেবারে খাঁটি কথা বলেছো। তুমি যেমন তাহমিদ দাদু ভাইয়ের ছোট, তেমনি কুহু, সোহা, নিপুণ, সায়ক, সন্ধি তোমার ছোট। এরাও কিন্তু তোমার কাছ থেকে ট্রিট আশা করে। দিদুন হাসি মুখে বললেন, বুঝলাম না তুমি কার পক্ষে কথা বললে। মাঝে মাঝে মনে হয় আমি ছাড়া দুনিয়ার তাবৎ মানুষই আমার বিপক্ষে। তাই বুঝতে পারি না কোন কথা আমার পক্ষে আর কোন কথা আমার বিপক্ষে। মুখ গোমরা করে বলল আনান। আনানের কথায় হেসে উঠলেন আফরোজা নাজরিন। আনানের পক্ষ নিয়ে বললেন, সবাই তোর বিপক্ষে গেল, আমি আর কুহুমা তোর পক্ষে থাকবো। আনান, নীরবতার মাঝেও কুহু কিন্তু তোর পক্ষে নেই। সেটা তুই না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝি। এই তোরা সবে রেডি হয়ে নে। কুহুমা, তুইও যা, রেডি হ। আমরা না গেলে হয় না মামি? একই কথা বললি তুই কোকিলা? তোকে রেখে আমরা বাইরে যাব? তোকে রেখে বুয়েটিয়ান হতে না হতেই পুরো এই পরিবর্তন, এটি মানতে পারবো না কিছুতেই। আনান কৃত্রিম আফসোস নিয়ে বলল, কেন যাবে না কুহুসোনা? যেতে তোমাকে হবেই। ঢাকায় আসার পর তুমি কোথাও যাওনি, সারাক্ষণ বইয়ের পাতায় মুখ গুজে থেকেছো। এবার সময় এসেছে একটু রিল্যাক্স করার। দিদুনের আদরে ধমকে মৃদু হাসল কুহু। শিখতো, ওই ভদ্র মহিলাকে এই গাড়িতে বসতে বল। আর তুই তোর ব্যাটালিয়নের দুইজনকে সামলা। শিহাব, তুই কি আমার সাথে থাকবি নাকি ওদের সাথে? আনান, সন্ধি, নিপুণ, তোরা আমার সাথে আয়। আমাকে তোমার গাড়িতে যেতেই হবে। আনান মুখ বাঁকিয়ে জিজ্ঞেস করলো, সারাটা পথ দুই ঝগড়ুটে মিলে ঝগড়া করতে করতে ড্রাইভার চাচার কানের পোকা খেয়ে ফেলার ধান্দায় আছিস? এটি হচ্ছে না। তুই আমার সাথে আসবি। সোহা, সায়ক, তোরা ওই গাড়িতে ওঠ। শিহাব, তুই কি আমার সাথে যাবি? আনান মুখ গোমরা করে শিকতার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিল। শিহাব কিছু না বলে তাহমিদের গাড়িতে গিয়ে উঠল। ও তাহমিদের ভক্ত, তাই সবসময় তাহমিদের আশেপাশেই থাকে। আনানের মুখ ভাঙানো দেখে শিকতা ওকে পাল্টে ভেঙচি কাটল। কুহু পড়েছে বিপদে। ওকে তাহমিদের সাথে যেতে হবে। ওর ইচ্ছে ছিল শিকতার সাথে যাবে। কোকিলা ওই গাড়িতে যাক ভাই, এখানেও স্বাচ্ছন্দ্য নাও হতে পারে। ওই গাড়িতে নিপুণের ফ্রেন্ডের বড় ভাই থাকবে। রাস্তা থেকে ওদের তুলে নেব। তোর কোকিলা কি অচেনা ছেলেদের সাথে এক গাড়িতে বসতে পারবে? বসতে পারলে ওই গাড়িতেই যাক। নিপুণের ফ্রেন্ডের বড় ভাই গাড়িতে তার কি কাজ? সে আমাদের সাথে রেস্টুরেন্ট পর্যন্ত যাবে, আমাদের সাথে এক কাপ কফি খেয়ে নিজের কাজে যাবে। কোকিলা, তোর তো আমাদের সাথে যেতে সমস্যা নেই। সবটা শুনে কুহু আর আপত্তি করল না। ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে ড্রাইভারের পাশে বসলো আনান। নিপুণ শিহাব বসলো মিড সিটে। পেছনের সিটে ডান জানালার পাশে গিয়ে বসলো সন্ধি। জানলা দিয়ে গলা বেরিয়ে জিজ্ঞেস করলো সন্ধি, কোনো সমস্যা নেই আমার, গাড়িতে ওঠ। এবারেও কুহু কিছুই বলল না। তাহমিদের কথা মেনে নিয়ে গাড়িতে উঠল। পুরোটা রাস্তা জড়সড় হয়েই বসে থাকলো কুহু। সন্ধির দিকে চেপে বসে থাকলো। সন্ধি, তোর কুহুপুকে বল এদিকে এগিয়ে আসতে। সে তোর দিকে আরেকটু সরে বসলে এবার তুই নির্ঘাত গাড়ি ভেঙে বাহিরে পড়ে যাবি। তাকে বল আমার শরীর বিচ্ছুটি পাতায় তৈরি নয়, তার শরীর চুলকাবে না।
তাহমিদের খোঁচা মারা কথায় কুহু লজ্জা পেল। ওর মনে হলো এই লোকটা ইচ্ছে করে ওকে খোঁচা মারলো। তোমার শরীর বিছুটি পাতায় তৈরি না হলে কি হবে? তোমার জন্মের পর মুখে নিশ্চয়ই বিছুটি পাতার রস দিয়েছিল, সেজন্য তোমার মুখ দিয়ে মিষ্টি কথার বদলে ঝালঝাল কথা বের হয়। তোমার কথার ঝালে অলরেডি আমার কলিজা পুড়ে অঙ্গার হয়ে গেছে। এখন দেখছি তুমি কোকিলার পেছনে লেগেছ। কোকিলা এবার শেষ। সামনে থেকে জোরে সোরে বলল আনান। আচ্ছা আনান ভাইয়া, তুমি কুহুপুকে কোকিলা ডাকো কেন? নিপুণ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। আপু যে কালো, তাই আনান ভাইয়া আপুকে কুকিলা ডাকে। কুকিল থেকে কুকিলা, কুকিলও কালো, আপুও কালো, এই আপুর নাম কুকিলা, এটা বড় মা বলে। হুট করে বলে ফেলল শিহাব। শিহাবের কথা শুনে তাহমিদ জল শক্ত করে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ও রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আনান লজ্জায় মুখ নিচু করলো। ও জানতো ওর আম্মু কুহুর সম্পর্কে উপরোক্ত মন্তব্য করে। এদিকে কুহু ভাবলেশীন মুখে সন্ধির পাশে জানালায় গিয়ে বাইরে তাকালো। ও কালো এই কথাটা ও ভালো করেই জানে, অনেকের বিদ্রুপও শুনেছে, তাই আজকাল কারো বিদ্রুপ গায়ে লাগে না। ওর কথা কানে নিস না নিপুণ। শিহাব আস্ত একটা ভাদাই মা। ও আসল ঘটনায় জানে না। আমার দাদা ভাই কুহুকে কোকিল পাখি নামে ডাকতেন, আর আমি দাদুর দেয়া নামের সাথে মিলিয়ে ডাকতে নিয়ে কোকিল না ডেকে কোকিলা ডাকি। তাই না রে কোকিলা? কুহু মাথা নাড়ল। নাও। তামিদ পকেট থেকে চকলেট বের করে কুহুর দিকে বাড়িয়ে দিল। কুহু ইতস্ত করেও হাত বাড়িয়ে চকলেটটা নিল। এরপর তাহমিদ একে একে সকলকেই চকলেট দিল। এই মেয়ে, তুমি এখনো চকলেট হাতে ধরেই রেখেছো? খেতে ইচ্ছে না করলে ফেলে দাও, তাও ওই বেচারার গলা টিপে ধরে রেখো না। বেচারার জবান থাকলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তাহমিদের কথা শুনে কুহু হতভম্ব হয়ে চকলেটের দিকে তাকালো। ওনাকে চকলেটের গলা টিপে ধরে রেখেছে, চকলেটের আবার গলাও হয়? এই লোকটা সবসময় এভাবে কথা বলে কেন ভেবে পায় না কুহু। সন্ধি হাসি হাসি মুখ করে বলল, তোকে 4টা চকলেট দিয়েছি, তাও এই চকলেটের দিকে নজর দিচ্ছিস কেন? রেস্টুরেন্টে গিয়ে তোকে চকলেটের ভেতর ডুবিয়ে রাখবো আমি, দেখবো কত চকলেট খেতে পারিস। তাহমিদের ধমকে চুপচে গেল সন্ধি। এদিকে তাহমিদের বাঁকা কথা শুনে কুহু র্যাপার খুলে তড়িঘড়ি করে চকলেটটা মুখে পড়ল। ভাই, আমরা যাচ্ছিটা কোথায়? সামনে থেকে জিজ্ঞেস করলো আনান। প্রথমে সোনারগাঁও এবং এর আশেপাশের দর্শনীয় স্থানে যাব, এরপর তোরা যেখানে যেতে চাইবি সেখানেই যাব। সোনারগাঁও যাওয়ার কথা শুনে কুহুর মন খুশিতে নেচে উঠল। কয়েক বছর আগে বাবা মার সাথে সোনারগাঁও গিয়েছিল। এরপর চাইলেও আর যাওয়া হয়নি। ইচ্ছে ছিল আরেকবার সেখানে যাবে। আজ ওর অপ্রকাশিত সেই অপূর্ণ ইচ্ছেকে পূরণ করেছে তাহমিদ। তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি আমার গোপন ইচ্ছেটা টের পেলেন কিভাবে? কিন্তু সংকোচের কারণে প্রশ্ন করা হয়ে উঠল না। পুরো দিন ওরা কাটালো সোনারগাঁওয়ে, এর আশেপাশের দর্শনীয় স্থানে। সবাই খুব আনন্দ করলো। কুহু আরও একবার মুগ্ধ হয়ে দেখল সোনারগাঁও, পানাম নগর সহ প্রতিটি দর্শনীয় স্থান। তাহমিদ ওদেরকে নিয়ে গেল একটি রিসোর্টে। সবাইকে তাদের পছন্দের খাবার খাইয়েছে। তাহমিদ কৌশলে শিহাবের কাছ থেকে জেনে নিয়েছিল কুহু কী কী খেতে পছন্দ করে। ও সেগুলো অর্ডার করেছিল। এত কিছুর মধ্যে কুহু জানতেও পারলো না শুধুমাত্র ওর জন্যই তাহমিদ এত কিছু করেছে। সোনারগাঁও থেকে ওরা সরাসরি চলে গেল হাতির ঝিল। সেখানেই রাত 12টা পর্যন্ত কাটিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় ফেরার পথেও তাহমিদের পাশেই বসতে হলো কুহুকে। সকালের মতো এবারও জড়সড় হয়ে বসলো। এদিকে গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই সবাই ঘুমিয়ে পড়লো, শুধু তাহমিদ আর কুহুই জেগে রইল। তাহমিদ ফোনে মনোযোগ দিল। কুহু চুপচাপ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেল। উসকুস করছে মেয়েটা। কোনো সমস্যা? আমি কিন্তু এদিকে চেপেই বসেছি, তোমার শরীর এক চুলো স্পর্শ করছে না আমার শরীর। ফোনে চোখ রেখেই বলল তাহমিদ। কুহু মনে হয় লোকটা আবারও ওকে খোঁচা মারল, তাই ওর কথার কোনো উত্তর দিল না। আমার জানা মতে তোমার বাক শক্তি আছে, তুমি সবার সামনে দিব্যি কথা বলো, কিন্তু আমার সামনে আসলেই বোবা হয়ে যাও কেন? আমাকে কি বোবাদের কারিগর মনে হয় তোমার? কুহুকে নিশ্চুপ থাকতে দেখে মৃদুস্বরেই বলল তাহমিদ। তাহমিদের অভিযোগ শুনে কেন যেন কুহুর হাসি পেল। লোকটার কথায় কি কিছুটা অভিমান মেশানো ছিল, নাকি সে সত্যি সত্যি অভিযোগই করলো? মনে প্রশ্ন জাগলেও সেটা হজম করলো কুহু। এ আমি কার সাথে কথা বলছি? এটা কি মানুষ নাকি রোবট? এই মেয়ে কিছু তো বলো।
ধমকে উঠল তাহমিদ। কি বলবো? তোমার যা ইচ্ছে। আপনি আজ মেডিকেলে গেলেন না যে, ক্ষতি হলো না এতে? কুহুর প্রশ্ন শুনে হতবাক তাহমিদ কপাল চাপড়ালো, ওর কান্না পাচ্ছে। আর কোনো প্রশ্ন তোমার ঝুলিতে ছিল না? কখন কোন প্রশ্ন ডেলিভারি করতে হয় সেটা তোমার জানা নেই?